সবাইকে সালাম আর শুভেচ্ছা ডেভিস ক্যালিফোর্নিয়া থেকে। আমার নাম সাইফ ইসলাম। আমি ইউসি ডেভিসের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর আর বিনার প্রথম দিকের চারজন অর্গানাইজারদের একজন। বিনা প্রাথমিকভাবে যে লক্ষ্যগুলো টার্গেট করেছিল তার মধ্যে একটা ছিল হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত স্কলার আর একাডেমিক্সদের মধ্যে জানাশোনা আদান প্রদান বাড়ানো। সে সুবাদে আজ আমরা পরিচিত হব প্রফেসর ফজলে হোসেনের সাথে, যিনি ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং এর মেম্বার। যখন তিনি হন 2001 সালে, তখন সারা পৃথিবীতে একজনই বাংলাদেশি বংশোদ্ভূত ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং মেম্বার ছিলেন। তারও অনেক আগে ডক্টর ফজলুর রহমান খান ন্যাশনাল একাডেমির মেম্বার হন, কিন্তু 1982 সালে উনি পরলোক গমন করেন। ডক্টর ফজলে হোসেনের প্রায় 20 বছর পর ডক্টর ওমর ইশরাক ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং এর মেম্বার হন, এবং তারও 4 বছর পর 2024 সালে প্রফেসর তাহির সাইব, আজকের যিনি মডারেটর, তিনি ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং এর মেম্বার হন এই বছর। আমার প্রিয় সহকর্মীরা এবং বন্ধুরা, চলুন আমরা সবাই আজকে পরিচিত হই প্রফেসর ফজলে হোসেনের সাথে। আর এই আলোচনায় মডারেট করবেন প্রফেসর তাহির সাইফ। ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ সাইফ। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আসলে মোস্ট মেইন ফোকাস হচ্ছে আমরা শুনবো ডক্টর ফজলে হোসেনের কাছ থেকে ওনার লাইফ হিস্ট্রি, ওনার এক্সপিরিয়েন্স এবং ওনার থেকে আমরা কিভাবে ইন্সপায়ার্ড হতে পারি, সেটা হচ্ছে মেইন মেইন উদ্দেশ্য। তো আমি তবু একটুখানি ইন্ট্রোডাকশন করতে যাচ্ছি। তো আমি একটু শেয়ারটা যদি স্ক্রিনটা একটু যদি শেয়ার করি, তাহলে আমার ছোট্ট একটু প্রফেসর ফজলে হোসেনের একটু পরিচিতি, তারপরে আমরা শুনবো ফজলে ভাইয়ের কাছ থেকে। তো যারা এখনো হয়তো বা নতুন, হয়তো জানেন না ফজলে হোসেনের ওভারঅল কন্ট্রিবিউশনস। উনি বর্তমানে হচ্ছেন যে যেটা দেখা যাচ্ছে আমার স্ক্রিনে, সেটা হচ্ছে টেক্সাস টেক ইউনিভার্সিটির উনি প্রেসিডেন্টস এন্ডাউড ডিস্টিংগুইশড চেয়ার অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড মেডিসিন। উনি সিনিয়র অ্যাডভাইজার প্রেসিডেন্ট টেক্সাস টেক ইউনিভার্সিটির। এছাড়া উনি প্রফেসর বিভিন্ন ডিপার্টমেন্টের, খুব আনইউজুয়াল এটা, প্রফেসর ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, ইন্টারনাল মেডিসিন অ্যান্ড সেল ফিজিওলজি অ্যান্ড মলিকুলার বায়োফিজিক্স। মূলত ফিজিক্স, বায়োলজি, মেডিসিন, ইঞ্জিনিয়ারিং সবগুলোতেই উনি এখন প্রফেসর। ওনার পড়াশোনা করেছেন বুয়েট থেকে 1963-তে উনি ব্যাচেলার্স করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, মাস্টার্স করেছিলেন আর পিএইচডি করেছিলেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে। 1969-এ পিএইচডি শেষ করেন। আর প্রফেসর ফজলে হোসেনের ব্রড রিসার্চ ব্যাকগ্রাউন্ড, এখানে জাস্ট কয়েকটা আমি উল্লেখ করছি: ডাইনামিক্স অফ ভোর্টেক্স ডাইনামিক্স, কার্ডিওভাস্কুলার ডাইনামিক্স, ক্যান্সার গ্রোথ, ন্যানো মেডিসিন, ন্যানো টেকনোলজি। আর ওনার যদি ক্যারিয়ারটা দেখি অ্যাট এ গ্ল্যান্স, উনি উনি পোস্ট ডক করেছিলেন ডিপার্টমেন্ট অফ মেকানিক্স থেকে জনস হপকিন্স ইউনিভার্সিটি, ব্যাচেলার পিএইচডি করার পরপরই তারপর উনি জয়েন করেন ইউনিভার্সিটি অফ হিউস্টনে। সেখানে ওনার গ্লোরিয়াস একটা ক্যারিয়ার আছে। 1971 থেকে 73 ইয়ারগুলো দেখলে বুঝতে পারবেন যে হি হ্যাজ ইন এ ফাস্ট ট্র্যাক। 2 বছরেই উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর চলে যান। আম, আবার অ্যাসোসিয়েট থেকে অ্যাসোসিয়েট হয়ে যান 3 বছরে। তো খুব র্যাপিডলি প্রোগ্রেস করে উনি ইউনিভার্সিটি অফ হিউস্টনের হি বিকেম দি হিউ লিলি কলেন ডিস্টিংগুইশ প্রফেসর, তারপর ডিস্টিংগুইশ ইউনিভার্সিটি প্রফেসর। বিভিন্ন সময় হয়েছেন, আমি এর ইয়ারগুলো দিচ্ছি না এখানে, কিন্তু এই সময়ের মধ্যেই উনার আহ, আন্তর্জাতিক খ্যাতনামা অর্জন করেছিলেন যখন ইউনিভার্সিটি হিউস্টনে ছিলেন। 2013 সনে 2013-এ উনি জয়েন করেন টেক্সাস টেক ইউনিভার্সিটিতে। আর তারপর যেটা দেখলেন যে বর্তমানে উনি প্রেসিডেন্ট এন্ডাউড ডিস্টিংগুইশড চেয়ার টেক্সাস টেক ইউনিভার্সিটির। আম, অনেকগুলো অ্যাওয়ার্ড প্রফেসর ফজলে হোসেন, ইনফ্যাক্ট এতগুলো অ্যাওয়ার্ড যে আমি যখন কম্পাইল করছিলাম 3 পৃষ্ঠা হয়ে যায়। তো পরে দেখলাম যে না, আমার ফ্লোরটা আমি চাই প্রফেসর ফজলে হোসেনের কাছে চলে যাক। আমি জাস্ট কয়েকটা এখানে
যেটা আমার মনে হয়েছে মেবি রেলেভেন্ট ফর টুডে। যেমন উনি ধরেন রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছিলেন অ্যাট ফুল প্রফেসর লেভেল ইউনিভার্সিটি অফ হিউস্টন থেকে 1985-এ। তারপর হরাইজন লেকচার কিমালি ক্লার্ক 1992-তে, টানি মেমোরিয়াল লেকচার, তারপর ইলেক্টেড টু দ্য ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্স টিএসটি ইটালি থেকে। তারপর সাইফ যেটা বলছিল একটু আগে, হি ওয়াজ ইলেক্টেড টু ইউএস ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং 2001-এ, ইলেক্টেড টু বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স 2003-এ। তারপর বাংলাদেশ সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স গোল্ড মেডেল পেয়েছিলেন 2003-এ। ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মেডেল 2004-এ। এছাড়াও রয়েছেন এক্সেলেন্স ইন টিচিং অ্যাওয়ার্ড, মুর ডিস্টিংগুইশ স্কলার অ্যাওয়ার্ড ক্যালটেক থেকে, বার্নি রাশিং ফ্যাকাল্টি ডিস্টিংগুইশ রিসার্চ অ্যাওয়ার্ড টেক্সাস টেক ইউনিভার্সিটি থেকে 2022-এ। এগুলো হচ্ছে একটা স্মল সেগমেন্ট অফ দ্য অ্যাওয়ার্ডস যেটা প্রফেসর ফজলে হোসেন পেয়েছেন, রিকগনিশন পেয়েছেন। তো আমার সাথে অনেকবারই কথা হয়েছে ফজলে ভাইয়ের, খুব ওনার জীবন সম্পর্কে আরেকটু বোঝার জন্যে। তো উনি আসলে খ্যাতিনামা অর্জন করেছিলেন মোস্টলি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে, কিন্তু এছাড়াও উনি অনেক কিছু করেন, যোগা থেকে শুরু করে মেডিটেশন, হিউম্যান বিহেভিয়ার, সাইকোলজি, কমপ্লিটলি নন ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও ওনার গভীর চিন্তাভাবনা আছে। তো আমরা যখন আলাপ করতাম তখন সেগুলো নিয়ে বেশি আলাপ করেছি, বিয়ন্ড সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। তো আজকে ফজল ভাইকে আমি বলছিলাম যে উই ওয়ান্ট টু নো ফ্রম হিম very broad perspective of his life, his philosophy, uh, his career growth and progression, so that we get all inspired by him. বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি সাইফ এবং আরো যারা জড়িত ছিলেন অনেক গত বছর বা 2 বছর ধরে, টু ব্রিং টুগেদার বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স টু হেল্প ইচ আদার। তো আজকের ওই পার্সপেক্টিভেই এই আমাদের গেট টুগেদার হওয়াটা, শুনবো আমাদের বিশিষ্ট জ্ঞানী একজনের কাছ থেকে। তো সেটাতেই সেই স্পিরিটেই প্রফেসর ফজলে হোসেন, ফ্লোর ইজ অন টু ইউ। আপনার যেটা ইচ্ছা, যেভাবে ইচ্ছা ডিসকাশন করতে পারেন। উই মাইট আস্ক কোয়েশ্চেন্স অ্যালং দ্য ওয়ে, সো টেক ইট অন ফ্রম হিয়ার। আমার জীবনটা একটু কালারফুল। বাচ্চাকালে আমি খুব গরিব ছিলাম। আই ওয়াজ এ স্ট্রিট বেগার এট দি এজ অফ 10। একটা হাফ শার্ট ছিল, একটা প্যান্ট ছিল, কোনো জুতা ছিল না, স্যান্ডেলও ছিল না। তো আমরা 9 ভাই বোন। আব্বা হলেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। তো সেখান থেকে আজকে এখানে এসেছি, যদ্দূর এসেছি। তো দেয়ার আর মেনি স্টেপস। তারপরে বুয়েটে ছাত্রকালে আমার বেশ অসুবিধা হয়েছিল ডক্টর রশিদের সঙ্গে। আমি ওই তো সেকেন্ড ইয়ারে আমি জাহিদুল হাসান চলে গেল, তো আমি তার ওনাকে রিপ্লেস করে এডিটর হলাম। থার্ড ইয়ারে জেনারেল সেক্রেটারি ছিলাম, ফোর্থ ইয়ারে ভাইস প্রেসিডেন্ট, যে বুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। তখন আমরা বলতাম সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন। ওই প্যারালাল আমি আবার অবজারভারের রিপোর্টার ছিলাম। সেখান থেকে আমার টাকা আসতো, আমার ইনকাম। এক লাইনে 10 পয়সা। তো যত বেশি সংবাদ ছাপানো যেত তত বেশি পেতাম আর কি। তো তারপরে ওখানে অনেক কাহিনী আছে। আমি বেশ অ্যাগ্রেসিভ ছাত্র নেতা ছিলাম, কিন্তু কোনোদিন নেভার এগেইনস্ট একাডেমিক এক্সেলেন্স। প্রথমে আমরা 3 বছর, আমি তো আইসিতে মাত্র থার্ড হয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে। আর তারপর 3 বছর একসাথে আমার র্যাঙ্ক ছিল 1, তারপরে সবসময় 1 ছিল। তো প্রথমবার আমি অনেক পরে এসেছি, তারও একটা বিরাট ইতিহাস। আমি প্রথমে জয়েন করেছিলাম ইকোনমিক্সে, কারণ হোক কি সিএসপি হব। হ্যাঁ। তো তারপরে দেখলাম যে নিপেন্দ্রনাথ, যে ফার্স্ট হয়েছিল আইসিতে, সেই ফিজিক্সে, তখন আমি চলে গেলাম ফিজিক্স। তো নিপেন্দ্র বেটা 1 মাসের মধ্যেই আবার চলে গেলো জার্মানিতে পিএইচডি করতে। তখন আমি দেখলাম বাকি সব খুঁজে, যে তারপর পীযূষ তৃতীয়,
সে ইঞ্জিনিয়ারিং, সবাই ইঞ্জিনিয়ারিং এ। তাই আমি বললাম তাহলে বোধহয় ইঞ্জিনিয়ারিং এ যাওয়া উচিত। তো আমার তখন জামিল আমাকে রিমাইন্ড করেছে, আমার রোল নাম্বার ছিল 225, তার মানে অনেক শেষে জয়েন করেছে আর কি, 240 ম্যাক্সিমাম ছিল আর কি। আর পরে কি, পরে আবার ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার্স এর ছিলাম, পাস করার পরেই আমাকে এডিটর বানানো হয়েছিল, তখন ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার্স পাকিস্তান। সেটা সাধারণত রিটায়ার্ড প্রিন্সিপাল বা রিটায়ার্ড চিফ ইঞ্জিনিয়ার হয়, কিন্তু কিভাবে আমাকে ওরা আমার এডিটর বানিয়ে ফেললো ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার্স। যাই হোক, অনেক ভেতরে অনেক কাহিনী আছে। পরে ফুল ব্রাইট স্কলার হিসেবে চলে আসলাম। তো সেখানে অনেক ইন্টারেস্টিং ব্যাপার। তো বাকি তো এই তো মাস্টারি করেই চালাচ্ছি। তো এরফান খানের সঙ্গে কোনদিন আমার দেখা হয়নি। তো আমাদের যে প্রথম অ্যাম্বাসেডর ছিলেন, উনি আমাকে ফোন করলেন, পরিচয় হয়েছিল যে আপনার প্রোফাইল লিখবো। তাই বললাম না, আগে এরফান খানকে লেখেন। বলে না, উই হ্যাভ অল ডিসাইডেড অন ইউ। আমি বললাম সরি, জানি না কোন কারণে ওনারা এরফান খানকে করেনি। তো তারপরে কিছুদিন পরে উনি মারা গেছেন। তো এখানে আহ, আমার জীবনের কাহিনী মেইনলি হলো ফ্লুইড মেকানিক্স, টার্বুলেন্স, প্রত্যেক জিনিসে অ্যাক্সিডেন্টাল। আমি এসেছি এখানে ম্যাগনেটো হাইড্রোডাইনামিক্স উপরে কাজ করতে। তো তখন দেখলাম যে স্ট্যানফোর্ড ইজ দ্য লিডিং প্লেস ইন এমআইটি, কিন্তু ওখানেও আমার জীবনে কোনোদিন এটা সাকসেসফুল হবে না। তখন আমি শুরু করলাম যে অন্য কিছু করি। তো লোকজন বললো এই করো ওটা করো, কিন্তু এই টার্বুলেন্সে কোনোদিন যোগ দিও না, দিস উইল বি এন্ড অফ ইউর লাইফ। তো তখন আমি ভাবলাম যে ওয়েল দ্যাট ইজ দ্য চয়েস, আই স্টাডি টার্বুলেন্স। তো আলটিমেটলি I was given the highest award, the Fluid Dynamics Prize of the American Physical Society, for my research in turbulence. আর এরকম অন্যান্য অনেক চাকরি এসছে। প্রভোস্ট at University Houston আমাকে নমিনেট করে, I was the only candidate for inside Rice University, তারপরে Dean of Engineering at Harvard University, তারপরে Director of NSF, not of engineering, for entire NSF, Director of ONR। এই জাতীয় বিভিন্ন রকম চাকরি অনেক সময় আমরা এসছে, কিন্তু আমি জীবনে কোনোদিন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন দখল করিনি। এখন চলে যাচ্ছে, 82 ইয়ার্স বয়স, রিসার্চ করছি। আহ, খুব কম ট্রাভেল করি, কিন্তু সময় হলে বা প্রয়োজন হলে যাই আর কি। তো এগুলো তো ডিটেলস অনেক কিছু আছে, সবকিছু। The Buet life was very colorful. It was a continuing battle between me and Dr. Rashid, even though I never showed any disrespect for him, but he was extremely upset and offended with me because আমার আগে কোনো ছাত্র ওনার সামনে কথা বলতেন না, কিন্তু আমরা আমাদের সময় we became very স্ট্রেট ফরওয়ার্ড। আমি কোনোদিন কনফ্রন্টেশনাল ছিলাম না, কিন্তু আমাদের বন্ধু বান্ধব ছিল ওরা বেশ কনফ্রন্টেশনাল। হলো সিরাজুল মজিদ মামুন আমার জয়েন্ট সেক্রেটারি ছিল, আর ভুলে গেছি ওর নাম, সে জেনারেল সেক্রেটারি ছিল। দে আর অল। আর আমি যখন জেনারেল সেক্রেটারি ছিলাম তখন মীর মোবাশ্বের আলী ভিপি ছিল। তো এইসব ডিটেলস খবর আছে, কেউ যদি কিছু জিজ্ঞেস করে আমি বলতে পারি। প্রফেসর হোসেন, আপনার ছোটবেলায় আপনি কোথায় বড় হয়েছিলেন? মানে মেবি লিভ মোর অ্যাবাউট ইউর আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড আমার ঠিক কোন জন্মের ডিস্ট্রিক্টে পরে ছিলেন? আমাদের, আমার কোন আব্বা স্কুলে পড়াশোনা করতেন? ছোটকালে, আমি যখন ছোট ছিলাম বাঁকুড়া ইন্ডিয়াতে ট্রান্সফার হয়েছিল, তারপর পার্টিশনের পরে আমাদের চলে আসা হলো। তো কখন আমি ওখানে আমাদের প্রাইমারি স্কুলে পড়তাম, আমাদের তোমরা তো গল্প করতে পারো না, ওই স্লেটে পাথর দিয়ে, পাথরের কাঠি দিয়ে আমি লিখতাম আর কি। তারপরে লোকাল স্কুল হাই স্কুলে ছিলাম, তো পাশে দেখলাম যে বিল্ডিং হচ্ছে টেকনিক্যাল হাই স্কুল, তো বলি যে ঠিক আছে দেখি, এটা ওখানে ঢুকে গেলাম আর কি। তারপরে ঢাকা কলেজ, তেজগাঁ থেকে সাইকেলে যেতাম আসতাম।
তারপরে ইঞ্জিনিয়ারিং ইপিএড ছিল তখন, পরে বুয়েট হলো। হুম হুম। তারপর 1 বছর আমি ওখানে কাজ করেছি, 1 বছর মাস্টারি করেছি, লেকচারার। আচ্ছা, ওটা কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিল? হ্যাঁ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার যে এই যে ট্রাভেলটা, একাডেমিক ট্রাভেল আর একাডেমিক জার্নিতে আপনার মানে হোয়াট ইন্সপায়ার্ড ইউ টু প্রসিড টুয়ার্ডস এক্সিলেন্স? মানে আপনি তো বলছেন যে বেশ কিছু বাধা এসেছিল। আম, বিভিন্ন মানুষের, আমাদের সবার জীবনে বিভিন্ন রকমের বাধা আসে, কারোর ফাইন্যান্সিয়াল, কারোর প্যারেন্টসের সিকনেস, হোয়াট এভার ইট ইজ। মানে হোয়াট ওয়াজ ইউর বিগেস্ট চ্যালেঞ্জ এন্ড হাউ টু ওভারকাম? আমি জিজ্ঞেস করছি এই জন্য যে আমাদের এখানে অনেক ইয়াং ফ্যাকাল্টি আছে, বা ইঞ্জিনিয়ার্স আছে, বা নন ইঞ্জিনিয়ার্স আছে, সবাইকে হয়তো আমি চিনতে পারছি না, কিন্তু হাউ, হোয়াট ওয়াজ দ্য ড্রাইভিং ফোর্স টু ওভারকাম দোজ চ্যালেঞ্জেস? না, এগুলো সব শুরু হয়েছে ডক্টর রশিদের সাথে। উনি যখন ইপিওতে ভাইস চ্যান্সেলর ছিলেন, so he rusticated me and got admission in the Northwest Frontier Province Engineering College, so that I'm farthest away. And our two professor, Dr. Desa and Mohsin Ali, sorry, Mohsin Ahmed, দুজনেই threatened to resign if he implemented. Then he withdrew. So there are many conflicts. So আমি মাস্টার্স করেছিলাম ঢাকায়, কিন্তু ডক্টর রশিদ again interfered and blocked my masters. তারপরে আমি আসার আগে কোনোদিন উনি কোনো ইয়েতে ইন্টারভিউ কমিশনে যেতেন না, কেউ ডিন বা প্রফেসরদের পাঠাতেন, তাই না? কিন্তু আমি যতদিন অ্যাপ্লিকেন্ট ছিলাম উনি নিজে ছিলেন, and he blocked me except ফুলব্রাইট স্কলারশিপ এবং মার্কস স্কলারশিপ, এই দুটাই ওনাকে ডাকেনি। তো আমি প্রথমে মার্কস স্কলারশিপ পেয়ে গেলাম। তো যাচ্ছি, তখন ডক্টর আলিমুল্লাহ খান, এগুলো তোমরা অনেকে চেনো কিনা জানি না, উনি তখন প্রফেসর, মিশিগানের পিএইচডি। উনি ডাকলেন, ডেকে বললেন, তুমি তো অলরেডি কমিউনিস্ট, আরো বড় কমিউনিস্ট নেতা হতে চাও, তো চায়না যাওয়া ভালো, কিন্তু তুমি যদি পড়াশোনা করতে চাও, দিস ইজ নট এ গুড আইডিয়া, ইউ হ্যাভ টু গো টু আমেরিকা। আমি কি করে আমেরিকা যাবো? বলে, দেখো কোনো, তখন আমি ফুল ব্রাইট স্কলারশিপ করলাম, এবং আমার সময় আই ওয়াজ দ্য অনলি উইনার। ফুল স্কলারশিপ, সাধারণত হাফ স্কলারশিপ দেয়। তো তখন আমি বললাম, স্যার আমি তো একটা স্কলারশিপ পেয়ে গেছি। তো উনি বললেন, ঠিক আছে, তুমি 2 একদিনের মধ্যে আসো। তো কয়েকদিন পরে গেলাম, উনি বললেন, তোমার মিশিগান, ইলিনয় আর স্ট্যানফোর্ডে অ্যাডমিশন নিয়েছি। আমি তো এগুলোর কোনো নাম শুনিনি, কোনোদিন জীবনে জানিও না। আমি যেতে চাই টেক্সাস এএনএম এ। তো উনি বলতে হেসেছেন, কিন্তু আমাকে দেখাননি। কেন? বলে, আমাদের ওখানে কিন্তু টেক্সাস এএনএম এর প্রফেসররা আসতেন আর কি, হুম হুম আসাম ইঞ্জিনিয়ারিং কলেজে। তারপর বলে, না তুমি ভালো, আমি তখন ভালো ইউনিভার্সিটি, খারাপ ইউনিভার্সিটি এরকম কোনো কনসেপ্ট আমার ছিল না আর কি। তখন আমি বললাম, যেখানে শীত কম সেখানে যাবো, হুম হুম তাহলে তোমার যেতে হবে স্ট্যানফোর্ডে। আমি ওকে, স্ট্যানফোর্ড চলে। তখন তো ইন্টারনেটও ছিল না, আমি জানিও না। স্ট্যানফোর্ডে তারপর একটা টিকিট করে কোনোভাবে চলে আসলাম। তো বাধা জীবনে তো অনেক এসছে। ডক্টর এটা আমার অনেক কষ্ট দিয়েছে। তো আমার থেকে উনি কিছু কষ্ট পেয়েছেন, এগুলো অনেক ডিটেলস, দুঃখের কথা আর কি। হুম হুম একজন বলেছিলেন যে, দেখেন, উনি বোধহয় ইংলিশে প্রফেসর ছিলেন, এই মিসিসিপিতে কোথায়, আমি ভুলে গেছি ওনার নাম। তো বাঙালি, তিনি বলেন, দেখেন, ডক্টর রশিদের জন্যই you should be grateful, because without him you would not have pushed yourself so hard. হুম হুম Maybe that is true. হুম। আপনি কি এখনো আম, যখন বুয়েটে যান, আম, তখন মানে হাউ ডু ইউ ফিল চেঞ্জেস? না, বুয়েটের তো ওই যে জেআরসি, ওকে বললাম যে জামিনের উপরে নাম দাও। অনেক অনেক আগের থেকে বলেছি, পরে আলটিমেটলি দিয়েছে, আমার জন্য দিয়েছে কিনা জানি না। যাই হোক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিংটা এখন জেআরসি বিল্ডিং। হুম তো হুম ওখানে যখন আমি যাই, অধিকাংশ সময় আমি বুয়েটেই থাকতাম। তো আব্বা আমার বলতেন যে, তুমি ওখানে একটা ইয়েতে একটা তোষক নিয়ে ওখানেই চলে যাও, এখানে বাসায় আস কেন? তো I always try to push research, set up
ডক্টর ওয়াহিদুর আহমেদ আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন। উনি কত 26 লাখ টাকা দিলেন যে একটা নতুন ল্যাব তৈরি করার জন্য, অ্যারোডাইনামিক্স ল্যাব। এগুলি সবই করা হলো, কিন্তু আলটিমেটলি তেমন কিছু হয়নি কি। তো নো ওয়ান ইজ সিরিয়াস এনাফ। এটা তো তুমি বুঝতেই পারো যে অনেকে আছে, ইন্টারেস্ট আছে, কিন্তু মোটিভেশন নেই আর কি। তো হুম। আমি অনেক চেষ্টা করেছি, অনেক সময় ঢাকায় বছরে 2-3 বার গেছি। তারপর চেষ্টা করেছি বিভিন্ন রকম রিসার্চ প্রোগ্রাম তৈরি করার জন্য। তো এখন বোধহয় দে আর ডুইং অল রাইট, যদি আমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই। তাহের আলী ছিল একজন আমার থেকে কিছুটা জুনিয়র, তারপরে সদরুল ইসলাম, এরা হুম। কিছুটা চেষ্টা করেছিল আর কি। তারপর আমি ওকে যে এশিয়ান কংগ্রেস অফ ফ্লুইড মেকানিক্স ফাউন্ড করি, তো সেখানে আমি খুব ইনভলভ ছিলাম আর কি। এখন এটা একটা বিরাট অর্গানাইজেশন। হুম। আর এখানে হিউস্টনে ট্যাগর সোসাইটি আমি ইনিশিয়েটর এবং ফাউন্ডার আর কি। এখন এখানে বিরাট অর্গানাইজেশন, তো সেখানে খুব ইনভলভ ছিলাম। আচ্ছা, আপনার নন টেকনিক্যাল যে পার্টগুলো সেটা আমরা আসবো কিছুক্ষণ পরে। আম, এখন পর্যন্ত ইঞ্জিনিয়ারিং বা ক্যারিয়ারটা ডিসকাস করি। এখন আম, যদি একটা প্রশ্ন করি, একজন প্রশ্ন করেছে আসলে, টেক্সট দেখছি যে যদি ইফ ইউ আর টু স্টার্ট ইউর ক্যারিয়ার অল ওভার এগেইন, তাহলে মানে হোয়াট উড ইউ হ্যাভ ডান ডিফারেন্টলি, হোয়াট উড ইউ হ্যাভ ডান It's a very সিমিলার? interesting and good question. I would have probably started in biology or biochemistry. ওটা আমার কোনোদিন কল্পনায় আসেনি, এবং বায়োলজি বা বায়োকেমিস্ট্রি বলে সাবজেক্ট আছে এগুলো আমি জানতাম না, আমি খেয়াল করি। কারণ সবসময় ছাত্র রাজনীতিতে ব্যস্ত ছিলাম, বিভিন্ন রকম মানে পরিস্থিতির কোনো জ্ঞান আমার ছিল না। যেমন ঢাকায় অনেক ন্যাশনাল ইয়ে খেলা হয়, কোনোদিন আমি স্টেডিয়ামে যাইনি, নেভার হ্যাড দ্য টাইম। হুম হুম তো তো এইসব জানতাম না, কিন্তু এখনকার তখনকার সময় হয়তো অত ইম্পর্টেন্ট ছিল না। এখন হয় আমি নিশ্চয়ই বায়োলজি পড়তে হবে, হুম। কেন? বায়োলজি, হুম। জেনেটিক্স, এই আর কি। মানে কেন, why picking up biology compared to atmospheric science, for example? Ultimately, the biggest challenge is yourself, the mind body connection, the brain, and uh, সবকিছুর মধ্যে আলটিমেটলি আমার তো মনে হয়, যেমন সিনক্লেয়ার আছে হার্ভার্ডে, নিশ্চয়ই শুনেছিলাম। হুম ও বলছে যে ইউ ডোন্ট হ্যাভ টু ডাই। ইটস ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট, নট দ্যাট I want to live long. Um, so these intrigue me tremendously. তুমি তো বায়ো ইঞ্জিনিয়ারিং কাজ করো। জি। হুম আমি হয়তো যদি এখন যদি ইফ আই টু স্টার্ট অল ওভার, আমি হুম 2004-এ আমি মেডিকেল স্টুডেন্ট হয়ে যাই। তখন আমার বয়স কত? তখন আমার বয়স হলো 62। আই বিকেম এ মেডিকেল স্টুডেন্ট অ্যাট বেইলর ইন হিউস্টন। তারপরে হুম দেখলাম যে 4 বছর এত কিছু করে ফর হোয়াট? To have access to patients, but হুম you can have a co-author who is a doctor. So it was not necessary. এবং আমার ক্লোজ কন্ট্যাক্ট ছিল মাইকেল ডিবেকি, the founder and originator of heart surgery in the world. তো তো ওনার সঙ্গে আমার কিছু ইন্টারাকশন ছিল, এবং পরেও ওনার 100 বছর, 97 years 9 months মারা গেছেন। 100 বছরের একটা বিরাট সেলিব্রেশন হওয়ার কথা, সেখানে I was one of the speakers. I was supposed to be. তো মেডিকেলের দিকে কিছুটা ইন্টারেস্ট আমার ছিল সবসময়। আচ্ছা আচ্ছা। হার্টের উপরে 75-এ একটা ওয়ার্ল্ড কংগ্রেসে ডিবেকি আর আমি দুজনের লেকচার ছিলাম। উনি আমার থেকে অনেক সিনিয়র, তো আচ্ছা। কিনোট লেকচারার। হুম আর আর একটা বই, হ্যান্ডবুক বেরিয়েছিল কার্ডিওভাস্কুলার ডাইনামিক্স, তারপরে ওখানে আমার 130 পৃষ্ঠা চ্যাপ্টার আছে। তখন আমি মাত্র 1 বছরের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। হুম। তো ইন্টারেস্ট ছিল আর কিছুটা। আচ্ছা আচ্ছা। ইনফ্যাক্ট ওটার সাথে
এখানে একটা কোয়েশ্চেন যে what advice do you have to continue to reinvent our skills and interests? যে আপনি বললেন যে বিভিন্ন 60 years. পরিস্থিতিতে বিভিন্ন বয়সে বিভিন্ন রকম অপরচুনিটিস এবং চ্যালেঞ্জ আসে, তাই না? হুম তো যারা ইয়াং, যারা স্টুডেন্ট প্রফেসর, এখন টেন্ডেন্সি হলো যে টু try to achieve a lot without doing much. This is I call Wall Street syndrome. Not everybody can be rich like Elon Musk. তো অনেকে যায় 2 বছরের মধ্যে মিলিয়নার হয়ে যায়, আমার ছাত্র 2 জন হয়ে গেছে এরকম। ভর্টেক্স ডাইনামিক্সে পিএইচডি করেছে, কিন্তু পরে 1 বছর পরে মিশিগানে প্রফেসর ছিল, তো পরের বছর সে he joined this stock market predicting business. তো সেভাবে না করে, if you're genuine, if you're committed, you are passionate, whatever you do, that's good enough. You will get to the top. This is my conviction. I see. So in a way to reinvent or to learn new things, passion is the word. Curiosity and passion, this is the basis of Right. science. Mm-hmm. Science means pursuit of truth. Mm-hmm. And you have to be curious, and once you find something, you have to be passionate about it. This ঠিক 8টায় কাজে গেলাম, 5টায় আসলাম, 10টায় ঘুমালাম. I don't think a real scientist can have such regimented life. Yeah, আমি আমার ছাত্রদেরকে সবসময় বলি যে the discoveries never come during the office hours. It usually comes off hours. 2 o'clock in Typically, the it morning. comes during weekends. That's right. That's right. Yeah. আপনাদের কারোর প্রশ্ন থাকলে আপনাদের টেক্সটে বা ওই যে চ্যাট না, বক্স বলতে পারে তো কেউ, আমি তো দেখছি অনেকে চেহারা, কিন্তু সবাই চুপ কেন? বা আনমিউট করেও জিজ্ঞেস করতে পারেন, দ্যাটস অলসো ফাইন। চিনি না কে কোথায় আছে। আমার এক চোখ নেই, আর এক চোখে আমি 10% দেখি, তো আমি দেখছি কেউ হয়তো মহিলা, কেউ হয়তো ভদ্রলোক, কিন্তু কে কি আমি বুঝতে পারছি না। তারপরে স্যার, কিছু বলতে চাও, জিজ্ঞেস করো, বলো তোমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি খুবই জুনিয়র, একেবারে নিউলি জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইউএনএইচ এ। আমি খুবই অবাক হয়েছি। কোথায় পড়াচ্ছ? কোথায়? ইউনিভার্সিটি অফ নিউ হ্যাম্পশায়ারে। নিউ হ্যাম্পশায়ার? ও ইয়া, বিউটিফুল প্লেস। থ্যাংক ইউ। তো আমি খুবই কিউরিয়াস দেখার পর যে 1963-তে আমরা যেভাবে স্কলারশিপ ম্যানেজ করছি, যেভাবে প্রফেসরদের ইমেল করছি, ওই সময় আসলে কি সিস্টেম ছিল, কিভাবে আপনারা স্কলারশিপ ম্যানেজ করতেন? জাস্ট কিউরিয়াসিটি থেকে যে আহ, ওই সময় কি আসলে এরকম ইন্টারনেট, এরকম প্রফেসর প্রোফাইল দেখা, এগুলো তো আসলে মনে হয় না মানে অ্যাভেলেবল। না, এগুলো কিছুই ছিল না। তাহলে আমি জানি কিভাবে? যে এরকম শুনেছি ফুল রাইট স্কলারশিপ, তো ওখানে যে লাইনে দাঁড়িয়ে দরখাস্ত করে, হুম, এখন আমার মনে আছে। তারপরে আমি যখন গিয়েছিলাম, পাস করার পরে লেকচারার ছিলাম বা নিউজ রিপোর্টার ছিলাম, স্টাফ করেসপন্ডেন্ট পাকিস্তান অবজারভার, তখন যে ওখানে মাদানি বোধহয় তখন ওয়াসার চেয়ারম্যান ছিলেন, সোজা যে ওনার সঙ্গে দেখা করে পারমিশন নিয়ে, তার মধ্যে অনেক বাধা ছিল, তো গাড়ি পারমিশন নিয়েছিলাম, এরকম অনেক কিছু। একটু নিজেদের ড্রাইভ থাকতে হয়, তখন তো ইন্টারনেট বলতে কল্পনারই বাইরে আর কি। টেলিফোনও আমার ছিল না, শুধু অফিসের টেলিফোন ছিল। অফিসে, ইউনিভার্সিটি অফিসে না, ওই যে ইউনিভার্সিটি ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার্স এর, তখন ওখানে টেলিফোন ছিল, এছাড়া টেলিফোনও ছিল না। হুম। তো তুমি যেখানে করতে চাও, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট, ইউ হ্যাভ টু বি কিউরিয়াস, you have to hustle basically. There is no other way you can. It is rare that you will be successful without putting in 10,000 hours. আমি রিলেটেড কোয়েশ্চেন। এখনো প্রায় সপ্তাহে 100 ঘন্টা কাজ করি। Wow. বছরে শুধু আমার একটা কোর্স, ফলে আমি স্প্রিং এ, ফলে কোনো কোর্স নেই। আর still I work that many hours, not that I have to, but I want to.
থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর একটা প্রশ্ন আসছে, what actions or strategies have you implemented that distinguish your career success from that of your peers or colleagues? What strategies? So I've never, তোমরা কয়জনে চিনো সাদগুরুকে? আমি রিসেন্টলি ওনার সম্বন্ধে জানতে পেরেছি। I find his philosophy similar to mine. He's 16 years younger, যদিও অনেক সাদা লম্বা দাড়ি চুল। Mhm. তো আই ছাত্র অবস্থায় কম্পিটিটিভ ছিলাম, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তখন ওয়ান্স ইউ বিকাম ফার্স্ট ইন দ্য ক্লাস, তখন ওই একটা মানে ইয়ের ব্যাপার আর কি, প্রেস্টিজের ব্যাপারে সব ফার্স্ট থাকতে হবে, which I think is wrong. কিন্তু পরের জীবনে I never tried to beat anybody, or I didn't want to supersede anybody. You just speak your mind and you were serious about. I was probably regarded as the most aggressive and also not likable fluid analysis, but I was the only one given all the awards. No one has gotten even 3 awards. I got all 4 top awards. And only 3 people got 2 awards, Lipman, Roscoe, and Moin. So, if you're serious, people will ultimately turn around and appreciate and recognize you. Whatever you do, be sincere. কয়েকজনের হাত দেখছি, শুরু করছি মেবি ডক্টর তফাজ্জল ইসলাম, তারপরে মাসুদ চৌধুরী। আসসালামু আলাইকুম। আমি Welcome. ঢাকা থেকে বলছি। আমি একজন শিক্ষক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে Acha, ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কাজ করি। fantastic. আমিও ফুল ব্রাইট ছিলাম এবং বিজ্ঞান একাডেমির একজন ফেলো। আপনাকে Oh, দেখে fantastic. অসম্ভব রকমের অনুপ্রাণিত হয়েছে। আমি টওয়াসুরো ফেলো। Thank you. ইউএসএ, জাপান, জার্মানিতে আহ, এবং ইউকে তে লম্বা সময় ছিলাম। আপনার কাছ থেকে একটা পরামর্শ নেই। আমরা যারা বাংলাদেশে, বিশেষ করে আপনারা এখানে যারা ফ্রেমে দেখছি অনেকেই আমাদের জন্য ইন্সপিরেশন এবং নর্থ আমেরিকাতে আছেন। বাংলাদেশে আমরা যদি সায়েন্সের ইকোসিস্টেমটা ডেভেলপ করতে এই সংগ্রামে চেষ্টা করছি কি, কিন্তু এখানে কি অ্যাডভাইস আপনাদের ওখান থেকে আছে? কারণ এখানে অনেক দিক থেকেই যে জিনিসগুলো বলছেন, যে ভিতর থেকে প্যাশন, কিউরিসিটি এটা নিয়ে মুভ করতে, যে আহ, অনেকেই আপনার হাঁপিয়ে যান এবং হতাশ হয়ে লিভ করেন দেশ থেকে। আপনি আমি এই সংগ্রামটা করার চেষ্টা করছি। আপনি রাফলি বয়স কত? আমি সবাইকে তুই বলি, যারা ছোট আর কি। আমি আমার বয়স খুবই কম, আমার এখন 58। আচ্ছা, আমার মাত্র 82। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো ঠিক আছে। তোমাদের বাংলাদেশ একাডেমির সঙ্গে আমার অনেক ইতিহাস আছে। এস ডি চৌধুরী এবং ইন্নাস আলী ছিলেন প্রেসিডেন্ট, এস ডি চৌধুরী সেক্রেটারি। আমি ওই উনাদের টেনিয়রে বেশ কয়েকবার যেতে হয়েছে বাংলাদেশে। ওনাদেরকে ডেকে নিয়ে ডিনার খাইয়ে বললাম যে দেখেন, কিছু লোকদের দেন যাদের আমি নমিনেট করতে পারি আমেরিকাতে। কারণ তখন I was the only National Academy member in medicine, engineering and science সব মিলে। তো তো যাই হোক, আলটিমেটলি আমি কয়েকবার গেছি লেকচার দিতে। সাধারণত লেকচারের মধ্যে ওরা নামাজের ব্রেক করে, তারপরে আবার একটু চা, এই সব একটু দেরি হলে they become restless, they're waiting for চানাচুর, চা, সিঙ্গারা। So this is our culture. I mean, no one is really interested, was interested at that time. আমি তো এরকম সিরিয়াসলি লেকচার দিয়ে গেছি অনেকবার। তবে এই তো এবারে যখন গেলাম, ওই যে ডক্টর এমোগনি লেকচার দিলাম আর কি, অফ দি বাংলাদেশ একাডেমি। তো এগুলো শুনেন, এগুলো হলো কি ম্যাটার অফ কালচার। তো I was the nominator. I was one of 6 who nominated Abdul Kalam to be president of India. আব্দুল কালাম যখন মারা যায়, আমার যতদূর জানি যে ওর কোনো ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া যায়নি। I mean, he was so dedicated.
and I pushed his name very hard to be member of the National Academy in the United States. তো এরকম হলো ওর ডেডিকেশন, বুঝেছেন? তো সেরকম ডেডিকেশন লোক আমাদের কজন আছে? আর একজন দুজন তোমাদের মতো হলে তো চলবে না। We need the whole crowd who are serious. And one or two people, যেমন প্রফেসর শামসুর আলী, উনি ফিজিক্সও করেন আবার ধর্মও করেন, এবং sometimes I felt he was compromising. তো সিরিয়াস সায়েন্টিস্ট হলে it will come, but it will take some time. আমাদের কালচার তো এখন এরকম, everybody is struggling for survival. So ঘর বাড়ি রাখা, গাড়ি রাখা বা ড্রাইভার রাখা, বাজার সদাই করা, এগুলো নিয়েই ব্যস্ত। আর most of the activities I see are for show. There is not much substance. তো এগুলো আমি কাউকে দোষ দিই না, ইট ইজ পার্ট অফ আওয়ার কালচার। আমাদের এখানে ডিপ ভ্যালুস, ইন্ডিয়াতে আমরা হয়তো ধরি যে বেশ ভালো, কিন্তু অত ভালো না। ইন্ডিয়াতে আমি অনেকবার গেছি, আমি ইসরায়েলে অনেকবার গেছি, নট অ্যাজ এ বাংলাদেশি but as an American citizen, as a scientist. So these are very dedicated people in Israel, even in India. Indian Institute of Science, যেটা আগে ছিল টাটা ইনস্টিটিউট, যেখানে আমি রেগুলার যাই, অন্যান্য আইআইটিতে আমি গেছি বেশ কয়েকবার। তো those who are doing well because they are dedicated. তো সেরকম লোক তো খুব কম আমার মনে হয় বাংলাদেশে। তোমার কি মতামত? জি, খুবই কম। এবং আমরা এটা বাড়াতে পারি কিভাবে, এই কালচার পরিবর্তনটা আনার কোনো আপনার দিক থেকে অ্যাডভাইস আছে কিনা? হ্যাঁ আছে, খুবই আমি কম, অনেকবার এবং এখানে এখানে খুব অনেকবার বলেছি, এবং বকাবকি করেছি এবং চিৎকারও করেছি। ইট নিডস লিডারশিপ। I don't know what persuasion you are in, but you know Shamsar Ali, right? জি, কি তুমি চেনো না শামসুর আলী? কেন চেনো? হ্যাঁ হ্যাঁ, উনি আমাদের একাডেমির এক সময় প্রেসিডেন্ট ছিলেন, চিনি খুব ভালো। হ্যাঁ জানি। তো উনি বললেন যে যা কিছু আছে স্পেস, যে কোয়ান্টাম মেকানিক্স সব কোরআনেই লেখা আছে। এটা সত্যি কিনা বলো, আমাকে চ্যালেঞ্জ করতে পারো। উনি এটা সবসময় বলতেন। তো এগুলো হলো কি, হোয়াট ইজ দ্য পয়েন্ট, যে ইউ হ্যাভ টু বি ডেডিকেটেড। তো ডেডিকেশন হ্যাজ টু কাম থ্রু এক্সাম্পল ফ্রম সিনিয়র পিপল। You become president and you are serious, you see things will change. এটা হঠাৎ একটা কালচারে এরকম চেঞ্জ করে তো মুশকিল, যে কোনো দেশে একই ব্যাপার। ইন্ডিয়াতেও কম্পেয়ার টু even Japan and China is still primitive. The most impressive country to me is China. চায়নাতে আমি 83-তে যখন গেলাম, the condition was so awful, আমি বলি আর হয়তো জীবনে কোনোদিন আসবো না। And I say, predicted to people very openly that India will be far ahead of China in 20 years. Actually, the reverse happened. China very systematically, methodically progressed. আজকাল কোনো টেকনিক্যাল জার্নাল পাওয়া যাবে না যেখানে অর্ধেকের অথচ চাইনিজ না। এটা সত্যি কিনা? ইয়েস, ইয়েস। টেকনোলজি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, এসব ফিল্ডে তো কম্পিউটার সায়েন্স তো প্রশ্নই আসে না। So how they made this phenomenal progress, এগুলোর মধ্যে আমি তো চায়নার ন্যাশনাল প্রফেসর। তো আমরা তিনজন, দুজনের নোবেল প্রাইজ আছে। তো তো ওখানে দে ওয়েন্ট ওভারবোর্ড। যে কোনো বিদেশি পত্রিকায় পেপার ছাপানো হলে $5,000 এক্সট্রা দেয়, বুঝেছো? এটা কল্পনা করতে পারো? তো the incentive is so enormous. In the last 20 years there has been a radical change. তো বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সে তো এন্ডাওমেন্ট অনেক বেশি, কিন্তু কোনোদিন ব্যবহার করে না। এবং
এগুলি যদি ব্যবহার করে, আমি তো অনেক আগে অফার করেছিলাম যে বাংলাদেশ প্রাইস, আই উইল পে ফর ইট আপ টু $10 million, কিন্তু কেউ এগিয়ে আসেনি, ম্যাচও করেনি, এগিয়ে আসেনি। এরকম ইনসেন্টিভ দেশে দিতে হবে আর কি। We have to show respect for scholars, and we have to have significant reward. এই দুটা থেকে শুরু করতে হবে আর কি। তারপরে honesty of leadership, both academic and political, these are also important. সবকিছু তো স্পষ্টভাবে বলা যায় না, অনেক কিছু আছে যেগুলো আমি জানি বা আমি দেখেছি, সেগুলো পার্টিকুলার নাম বলতে হয়, সেগুলো আমি বলবো না আর কি। আচ্ছা, এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। ডক্টর মাসুদ চৌধুরী। ডক্টর ফজলে আহসান কেমন আছেন? মাসুদ চৌধুরী। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, লাস্ট কথা হলো আপনার সাথে কয়েক মাস আগে। তো আমার প্রশ্ন হচ্ছে, বেসড অন মাই পার্সোনাল এক্সপেরিয়েন্স from mentoring many young researcher and professional from Bangladesh background, আপনার আপনার কি সাবজেক্ট কি? আমার তো ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, মাই ও ইয়েস। রিসার্চ more specifically in microelectronics and nanotechnology. আচ্ছা, গুড। So our first part of the question is, during your early career, academic career, did you have any role model or peer mentor to guide you through the academic career progression? Uh, না, and আমার আমার কোনো সময় কেউ ছিল না। আম, বাধাই ছিল বেশি আর কি। আচ্ছা আচ্ছা, তো second part. Everybody wanted to block me, Mhm. but the more they tried to block, আমি কিন্তু ওই যে টেনিউর বা ফুল প্রসেসের জন্য দরখাস্ত করিনি, আমাকে অটোমেটিক্যালি দেওয়া হয়েছিল, which is আচ্ছা surprising. And I was embarrassed and I was upset that I was promoted too early. And I think I was honest about it. But why they did it, পরে জিজ্ঞেস করেছিলাম, বললো যে আমরা ভেবেছি তুমি চলে যাবে। আমি বলি আমি তো কোথাও তো ইন্টারভিউ দিইনি কোনদিন, পরে দেওয়া হয়েছে অনেক। Mhm. I was offered the Einstein chair when I was 38. Then also I was offended. Why I am offered Einstein chair? I'm only 38 years old. পরে বললো, we wanted to have someone very young so we can take credit for him. এটা ওই CCNY তে, নিউ ইয়র্কে, আচ্ছা আচ্ছা, আলবার্ট আইনস্টাইন চেয়ার। এরকম কিছু কিছু অনেক জায়গায় হয়েছিল আর কি। তো না, আমার কোনো, আমি, I had a few but no particular guide. okay. Uh, from my experience of mentoring these young professionals from Bangladesh, যেটা মেইন ব্যারিয়ার আমি ফিল করছি সেটা হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স। যে I have been pushing many of young postdocs and PhD students to apply for certain positions, certain award. One of the common pushback from the candidate themselves I get, uh, am I eligible? Can I make it? So what would be your advice to help this young professional to overcome that barrier, the lack of confidence? হ্যাঁ, এটা তো আমি তুমি করেই বলবো, আমার মনে হচ্ছে তুমি আমার বয়সের থেকে ছোট, তাই না? Definitely. হ্যাঁ, তো এগুলো তো তুমি বোঝো। ইউ ক্যান টেক এ হর্স টু দ্য পন্ড, বাট ইউ ক্যানট ফোর্স ইট টু ড্রিঙ্ক আনলেস ইট ওয়ান্টস টু। তো এরকম যদি জেদ কারো না থাকে, আমি উসাইন বোল্ট হব, আই উইল বি অ্যাহেড অফ এনিবডি এলস ইন দ্য ওয়ার্ল্ড। আমার একটা খুব ভ্রান্ত ধারণা ছিল আমার সম্বন্ধে, আমি, ইফ এনিবডি ইন দ্য ওয়ার্ল্ড ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। আমি এমনি যোগা মাস্টার, যোগা টিচার না, যোগা মাস্টার, উইচ ইজ হায়ার লেভেল। আমি সপ্তাহে একটা কোর্স পড়াই, যোগা, পাওয়ার যোগা আমার ধরনের। অধিকাংশ পোজ গুলো বইয়ের থেকে না, আমি বানিয়েছি। আর আরেকটা হলো গাইডেড মেডিটেশন। তো ওখানে মাঝে মাঝে বলি আর কি, যে ইফ এনিবডি ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। And my number one expertise, I don't think you would understand. Number two is yoga. Number three is fluid mechanics.
Number one is weight training, advanced weight training, which is not same as weightlifting. You use weights to exercise your different parts of your body. So I have a program called Intelligent Weight Training. So why would someone who has never done any exercise, always did politics, চা সিঙ্গারা খেয়ে সপ্তাহ পর সপ্তাহ বেঁচে ছিল, হঠাৎ এখানে এসে আমেরিকা এসে ওয়েট ট্রেনিং এক্সপার্ট হয়ে গেল? It's just because you put your mind to it. So একটা বড় বড় জিম দেখেছো না? ঢাকায় আছে এখন, জিম হয়েছে না, জিমনাসিয়াম, বড় বড় জিম হয়নি? হয়েছে, ঢাকায় আছে এখন। There you go, and you can be sure I can go there and teach the experts how to more efficiently exercise. And what does what exercise is redundant, how much is too much, what is the proper weight. It's too much weight will hurt, too little you are wasting your time. আমরা পরের প্রশ্নে যাই। ডক্টর শামীম আহমেদ ওয়েট করছেন অনেকক্ষণ ধরে। Okay, good afternoon. So, আমি শামীম, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর at the University of California, Davis থেকে বলছি। আমি Okay, so আমার question একটু different. I know like আমরা অনেক কথা বললাম যে success is always kind of how much effort you are giving, and if there is no limit in this profession, like you can, if you work like 60 hours, you will get more project, and that will encourage you more to do more hard work. So, but at the same time, like also we have to make some balance in our personal life. So as the successful person in your like long careers, like what advice do you have for us? Because I can say like, if I work more, for sure, my success will be to some point also higher. But we also have to have some boundary. Like, is there any boundary that we can imagine? I know like there is no boundary, but it could be some things that we might can think when we work, or any other advice. এটা কিন্তু দুটা ব্যাপার, একটা হলো working a lot, একটা হলো thinking deep. They are independent. One can be very productive without working many hours. If you ask, whatever I have done, what is new, significant, surprising, striking, counterintuitive? So, অনেকে তো রাখে abstract, and there must be thunder in the abstract. তো ওই জিনিসটা critical thinking, critical learning, critical listening, critical reading. The word critical added to these words means something more than just doing it, and doing it more and more. So I don't think I have any particular technique. I just always put myself up against the student, and I always feel I should be able to do better than him. So each student who has worked with me, আমি বেশি PhD দিইনি, মাত্র বোধহয় 25টা দিয়েছি। আমার বয়সে হয়তো অনেকে 100টা দিতে পারে। It is not the number of PhDs you give and pollute the market, but it is the impact that they make. So সবাই মোটামুটি বেশ ভালো করেছে। আমার ছাত্র কামরুজ্জামান, সে তো নাসাতে বিরাট নাম করেছে, আরেকও অনেকে আছে আর কি। তো I think total number of hours is not, if you are at the top, then hours matter. যেমন মনে করো রবি ঠাকুর খুব ধনী ছিলেন, তাই না? But for producing the work he did, how many nights he must not have slept? No one put a gun to his head, look, work, because he wanted to. He was inspired. He was driven by himself. Nazrul's life was very short, right? Only 22 years. His academic life, his productive life. And his contribution is monumental, incredible. I doubt another human being can be found
who with such a short tenure did so many things as Nazrul did. আর অনেকে আছে যেমন কিটস শেলি, ওরা তো দুজনেই 26 বছরে মারা গেছে, তাই না? আর there are people who live till 100, no one knows them, but kids Shelley, they're known. They both died at the age of 26. So they had a very short productive life, তাই না? To do something meaningful is more important. And I think we're all here for serving humanity. But I always ask, am I doing enough to justify breathing the air or taking the space in the freeway? Because somebody else could take this space. So that self-examination and appreciation is very important. And I will say, I have to ask, am I doing the best I can? তো একটা এগুলো তো গল্পের সময় নাই। একবার পাসপোর্ট অফিসে আমি গেছি, যে পাসপোর্ট দিয়েছে সিল দেওয়ার জন্য। তো 2 ঘন্টা পরে আমি গেট আবার ইয়েতে জানলায় গেলাম। তো আমি বললাম ভদ্রমহিলাকে, তো ভদ্রমহিলা বললো যে না এখনো হয়নি। তার মানে তুমি তো গপ্প সপ্প করছো, কাজ করছো না। বলে স্যার, আই এম ডুইং দ্য বেস্ট। আই সে, হাউ ডু ইউ নো ইউর বেস্ট? Maybe your best is 20 times what you are honest, but what you think is your best may not be your best. এটা আমি অনেককে বলি আর কি। প্রত্যেকে ভাবে হি ইজ ডুইং দ্য বেস্ট, তাই না? বাট অনেকে হয়তো করছে না বেস্ট। I don't know what answer I can give. There Thank is you. no trick. হ্যাঁ, Just ঠিক আছে। sorry, তার বল। না না না, আমি আসলে আরো 2টা কোশ্চেন। এর আগে সাইফ, তোমার একটা হাত ছিল। আমি পরে করি, এখানে আরো 2 জন আছে, তারা ঠিক আছে, কোশ্চেন করেছে, আপনি আমাদের কোশ্চেনগুলো নিতে পারেন। ওকে। এহসান একটা কোশ্চেন, চমৎকার প্রশ্ন। At the age of 82 and having achieved many things, reflecting back on your illustrious career, what do you think matters most in life? আমরা এখন ফিলোসফি দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, What I matters think most in that's life? what matters most is self-satisfaction. I will be very bored if I have to just watch TV and eat and sleep. That would be very boring. So to have a challenge and to continue to strive to contribute to society, to me, to serve humanity is our calling. অনেকে হয়তো বলতে পারে যে আল্লাহর সেবা করার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। That is maybe true, maybe not, I don't know. But I think I must feel I'm doing something for society, something beyond, not for myself. And as long as I'm doing, I'm happy doing, and I want to more and more. এখন আমরা যেমন 2টা ফিল্ডে কাজ করছি, একটা হলো ক্যান্সার, 3টে বলা যায়, অটোফ্যাজি, ক্যান্সার, আর একটা হলো food and fuel production in Mars, and also production of nutraceuticals through combination of microalgae and cyanobacteria. So these are challenges for colonizing Mars, or even astronauts will be there for months. How would they eat and sleep and survive? But these techniques can be used on Earth also. Fortunately, food is not really a problem. There is much more food than the world needs, except there are also a lot of hungry people. Those are political and social problems, not agricultural and food problems. Dr. Hasina Haq's a question. What was your typical daily routine in your early years or in your early career? রুটিন ছিল কিনা জানি না। আমি সাধারণত রাত্রে 1টা বা 1:30টার সময় টেনিস খেলতে যেতাম, because park is open and light is on. So I will play against the wall at 1:30 a.m. because there is nobody else there. আর আর্লি জীবনে অত জিম করিনি, পরে জিমে 2-3 বার যেতাম আর কি সপ্তাহে। Typically come at midnight, then eat something, maybe fall asleep by 3. If I have 3 or 4 hours sleep, that's a lot. Average
4 hours sleep is a lot. It is a matter of attitude and personality. Sadhguru is similar, I just found out. Who knows Sadhguru? Anybody? আচ্ছা আমি সাদগুরু শুনি রেগুলার। আচ্ছা কিন্তু সাদগুরু আরেকটা আছে, বাংলা শুনো না ইংরেজি শুনো? আমি ওর ইংলিশটা শুনি। না, ওর এরকম করেছে বাংলা, এটা কল্পনা করতে পারো না। ওই ওর যে হাত যেভাবে করে, ওই একজন আছে কেউ কলকাতার হবে কেউ, শব্দগুলো এরকম ভাবে ব্যবহার করে মনে হচ্ছে সাদগুরু বাংলাতে বলছে। এটা দেখো তুমি, অদ্ভুত ব্যাপার ইউটিউবে। কিন্তু বাংলায় পুরো লেকচার বাংলায়, কিন্তু উনি বলে যাচ্ছেন ইংরেজিতে। হাত উঠাচ্ছে ওই সময় ওইভাবে শব্দটা বেড়ে যাচ্ছে, ওরকম শব্দ ব্যবহার করে উনি এমন ভাবে সাজিয়েছেন মনে হচ্ছেন সাদগুরু কন্টিনিউসলি বাংলায় বলে যাচ্ছে। ভেরি ইমপ্রেসিভ। জানি না আমি সাদগুরুর কথা কেন বললাম। ইজ এ ইন্টারেস্টিং ক্যারেক্টার। না, বলছিলেন যে বিকজ অফ দ্য 4 hour স্লিপ। হ্যাঁ, সাদগুরু ওর 3 ঘন্টা ঘুমায় রেগুলার। ইউ গেট ইউজ টু ইট। অনেকে আছে না বলে যে 6 ঘন্টার নিচে ঘুমালে মারা যাবে, তো সাদগুরু বলছে হেয়ার আই এম। সাইফ, একসময় তোমার হাত দেখছিলাম। ওকে, আমি জিজ্ঞেস করতে চাচ্ছি আমাদের বাংলাদেশি কমিউনিটির 2001 থেকে 2020 পর্যন্ত বেশ বড় একটা ব্যবধানে একজন ন্যাশনাল একাডেমি মেম্বার হলেন ডক্টর ওমর ইশরাক হলেন। তারপরে এখন আরো 4 বছর পর আপনি হলেন। আমাদের ডেফিনেটলি অন্যান্য দেশের কমিউনিটির তুলনায় আমাদের এখানে স্কলারদের মেধা, তাদের প্রতিভার কোনো দিক থেকে কোনো কমতি নাই। এই ব্যাপারগুলোতে অনেকেই বলে যে 2030-এর মধ্যে আমরা অন্তত আরো 10 জন ন্যাশনাল একাডেমি মেম্বার এই ধরনের রিকগনিশনের জন্য আমরা চেষ্টা করব। কালেকটিভলি এখানে আমরা প্রায় এখন 40-এর মতো মানুষ আছি। এই ধরনের একটা কমিউনিটি, স্কলারলি কমিউনিটি কিভাবে একজন আরেকজনকে এই ব্যাপারে সহযোগিতা? এটা ন্যাশনাল একাডেমি তো আমি তো আই ওয়াজ চেয়ার অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং I was asked to be president of the National Academy 3 different times. So শেষ দুবার I was member to select the president. So বেতন খুব বেশি, but I don't want to say, stay in Washington DC and always travel to Tel Aviv and Moscow and so on. That's what the president does. So I'm closely aware of all details, and I made many major changes in the National Academy. আগে ছিল একজন নমিনেটেড এবং 4 জন সাপোর্টার। আমার জন্য ওটা 3 জন করা হয়েছে, কারণ ইন্ডাস্ট্রিয়াল লোকের 4 জন পাওয়া যায় না, 3 জনও পাওয়া যায় না। তো অনেকে আমাকে জিজ্ঞেস করতো, আমি 80s-এ লেকচার দিতাম, হোয়াট ইজ দ্য মেট্রিক অফ এক্সেলেন্স অফ ইউনিভার্সিটি? বলো, হোয়াট ইজ ইউর আইডিয়া? ইউ আর এ সিনিয়র ম্যান। আমি বলতাম, হাউ মেনি প্রফেসর্স আর পেইড মোর দেন দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি? ওকে, You go to Harvard, probably 1/4 of the professors are paid more than the president. You go to Berkeley, you go to UT Austin. তো সেরকম প্রায় আমাকে জিজ্ঞেস করা আছে কি করে মেম্বার হওয়া যায়। আমি বললাম যে তোমার একটা সাবজেক্ট তৈরি করো। তোমার কি সাবজেক্ট? Let's say concrete engineering or river flow or some area which is not trivial. এই ফিল্ডে তুমি র্যাঙ্ক করো, who is the topmost, who is second, who is third, who is fourth, and I'm fifth, suppose I mean the person. তো ওই আগের 4 জন মেম্বার হয়েছে কিনা দেখো, না হলে ওদেরকে নমিনেট করার চেষ্টা করো। And if you are the fifth and all 4 have been already elected, you will be elected easily. আমি অনেক আছে ইউনিভার্সিটি প্রেসিডেন্ট 2 জনকে নমিনেট করেছিলাম। আমি তো আমার সিগনেচারে 10 জন ইলেক্টেড হয়েছে, which is rare. একজন করলে ইউ আর সাকসেসফুল। জীবনে একজনকে যদি, আমার সিগনেচার আমি নমিনেশন 10 জন হয়েছে, আমি আরো অনেক বেশি নমিনেট করেছিলাম। তো
তো লেটলি আমি একটু চুপচাপ। তো আলটিমেটলি দ্যাট ইজ দ্য ক্রাইটেরিয়ান। এটা তুমি খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছো না পারোনি? বুঝতে পেরেছি। You rank who are the topmost. If they have been, then you will be. But there are people who are very eager. That means they desire before they deserve. It will not happen that way. And in each area, only the leading people, if you are fourth, the leading people have to nominate you. অন্য এরিয়াতে করলে সেটা কোনো কাজ হয় না। এসব জিনিস আমি খুব ডিটেলস আমি বলতে পারি আর কি, কারণ এগুলি অনেক ঘাটাঘাটি করেছি। এবং যখন ন্যাশনাল একাডেমির প্রেসিডেন্ট, তার সঙ্গে আমার রেগুলার এই নিয়ে ফোনে কথা হতো বা ইমেইলে ইন্টারনেটে কথা হতো আর কি, বা ভিডিওতে। তো এগুলো খুব স্পষ্ট আর কি জানা। তো একটা হলো যে ইন্ডাস্ট্রি থেকে খুব ইজি, ইন্ডাস্ট্রি যতগুলো স্লট থাকে ক্যান্ডিডেট তার থেকে কম সবসময়। আর একাডেমিয়া সাধারণত 20 গুণ, 20 থেকে 40 গুণ বেশি। সবাই একাডেমি থেকে ওরা অনার্স চায়, তাই না? তো প্রফেসরদের মধ্যে সাধারণত অনেক বেশি যারা নমিনেটেড হয় তার হয়তো 10% ইলেক্টর হয় না। আর ইন্ডাস্ট্রি থেকে হয়তো ইলেক্টেড হয় 50%, কিন্তু তার মানে নয় যে সবাই, কেউ আছে যার কোনো রেকর্ড নাই, সে তো ইলেক্টেড হতে পারে না। কিন্তু অনেক আছে যে খুব কম। একটা আছে আমার এক বন্ধু এবং তার বউ, দুজনেই নমিনেটেড হয়েছিল, এগুলো ওদের নাম বলবো না। তো সে খুব প্রখ্যাত, অনেক বইটি লিখেছে। একই সময়ে একই ফিল্ডে দুজনের নমিনেট হয়েছিল, বউ অনেক ইয়াঙ্গার, the wife got elected, husband didn't get elected. ওখানে ওই যে কোটা আছে, মাইনরিটি, উইমেন and Afro-American, Hispanic, it is necessary. কোটা আছে, সেই কোটা অনুযায়ী হয়ে যায়। থ্যাংক ইউ। If you make impact, you will be. But impact not in a political sense. If you are president of a society, it doesn't mean anything. You cannot be a top scholar. You cannot get Nobel Prize by being president of ASME, right? I mean, one has nothing to do with the other. So it has to be deep, original contribution. আচ্ছা, আমরা এখন 9টা বেজে গেছে, আমাদের টাইমে অ্যাটলিস্ট এইদিকে 1 ঘন্টা বেশি হয়ে গেছে। তো আমরা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর ফজলে হোসেনকে। আমরা অনেকে খুবই ইন্সপায়ার্ড হলাম। উই কাভার্ড এ লট অফ টপিকস, ফ্লুইড মেকানিক্স, টার্বুলেন্স থেকে শুরু করে স্ট্রেংথ ট্রেনিং, যোগা, মেডিটেশন। বিউটিফুল ইভিনিং। থ্যাংক ইউ সো মাচ প্রফেসর ফজলে হোসেন এবং বাকি যারা কন্ট্রিবিউট করেছেন, শুনছেন, যোগ দিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি আবার সাইফের কাছে ফিরে যাচ্ছি টু কনক্লুড দ্য প্রোগ্রাম টুনাইট। থ্যাংক ইউ Thank you. সবাইকে। থ্যাংক ইউ Thank প্রফেসর। you, Tahir. Thank you, Saif. Go ahead. আমরা যেহেতু 1 ঘন্টা আমাদের যত ধরনের প্রশ্ন, যত ধরনের আগ্রহ আছে আপনার কাছ থেকে শোনার, সবকিছু স্যাটিসফাই করা কঠিন। আমরা আবার আপনার সাথে একসাথে হওয়ার জন্য ভবিষ্যতে প্ল্যান করব। তবে এই প্রোগ্রামগুলোকে এভাবে অর্গানাইজ করার জন্য একটু আগে প্রফেসর ফজল হোসেন যেটা বললেন যে ডুইং সামথিং ফর, নট ফর মাই সেলফ, নট ফর আওয়ার সেলফস, আদার্স। এই কমিউনিটির আমাদের এই দুইজন কলিগ, প্রফেসর মোহাম্মদ মুস্তফা হোসেন এবং ডক্টর জুনাইদ হুমায়ুর, সে হচ্ছে ল্যাব রিসার্চে, প্রফেসর হোসেন হচ্ছে পার্ডু ইউনিভার্সিটি। তারা ফার্দার আপনাদের সাথে কমিউনিকেশন করবে, ইমেইলে যোগাযোগ করবে, বিভিন্ন ধরনের প্রোগ্রামের তারা পরিকল্পনা নিচ্ছে। আমরা হয়তো আমাদের কমিউনিটির সবচেয়ে সিনিয়র পিপলদের মধ্যে থেকে একজনকে ইনভাইট করব, তারপরে হয়তো সাবসিকুয়েন্টলি আরেকজন আর্লি ক্যারিয়ার ফ্যাকাল্টিকে অথবা রিসার্চারকে ইনভাইট করব, যাতে আমাদের কালেকটিভ ডিসকাশনে একজন আরেকজনকে এভাবে বেনিফিট করতে পারি। তো এই দুজন আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে এবং ভবিষ্যতে আমরা এভাবে আইদার মাসে একবার অথবা মাসে 2বার এই ধরনের ডিসকাশনে জয়েন করব। যদি কারো সময় থাকে আপনারা এখানে ডিসকাশন কন্টিনিউ করতে পারেন। আমরা আমাদের মূল প্রোগ্রাম এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে আবার জয়েন করার জন্য। আচ্ছা, খোদা হাফেজ সবাই। আসসালামু আলাইকুম। Thank you, Tahir. Thank you, Saif. Thank you. Thank you.